এই যে ঐকমত্য কমিশনের বৈঠক দেখছি আমরা নির্দিষ্ট বিরতিতে বা প্রায়ই দেখছি তারা কিছু বিষয়ে একমত হচ্ছেন, কিছু বিষয়ে একমত হচ্ছেন না, সেটা চলছে। এই ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? এইভাবে সংস্কার আসলে কতদূর যাবে? সরকার এখনো পর্যন্ত সংস্কার করতে বা তার সদিচ্ছায় কতখানি তার সদিচ্ছা প্রমাণ করতে পেরেছে? আচ্ছা, আমি একটাকে ঐকমত্য কমিশনে আমি আসছি। আপনি একটা ছোট্ট জিনিস আমি বলি, একটা নতুন সরকার যখন আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় এবং সমাজের সকল পক্ষ, পরাজিত পক্ষ ছাড়া, যখন তাদের ব্যাপারে একমত পোষণ করে, তাদেরকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে ন্যায্যতা দেয়, কারণ যখন বিরোধিতা করে না, ওই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, প্রধান কাজ যেগুলো একেবারে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ১-২ মাসের মধ্যে সম্পন্ন করবার কথা, সে হচ্ছে নিহতদের একটা তালিকা তৈরি করা। সরকারি প্রক্রিয়া শুরু করেছিল, প্রাথমিক রিপোর্ট দিয়েছে ৮৫০ মতন। ওই প্রক্রিয়াটা বলেছে প্রাথমিক রিপোর্টটা চলছে, তারপরে ৬-৯ মাস গেছে, তালিকাটা হলো না কেন এখনো? সরকারের লোকেরা বক্তব্য দিচ্ছে, আমরাও বলছি ১৫০০ মতন। আমাদের হিসাব হচ্ছে আপনার জুন মাস থেকেই যদি আমরা ধরি, প্রতিদিন তখন যে পত্রিকায় রিপোর্ট হতো ৫ অগাস্ট পর্যন্ত, প্রায় ১৫০০ মতন। তার আগে পরে কিছু নিয়ে সরকারের কাছে তালিকা নাই কেন? কিংবা আহত যারা হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে এখনো পর্যন্ত অভিযোগ উঠছে কেন? এই কাজটা তারা করছেন না কেন? তারও পূরণ আগে একটা কথা আছে। আচ্ছা, এই আন্দোলনটা শেষ পর্বে আমি বলছি যে আওয়ামী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ১৫ বছর সংগ্রাম হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যেটা চূড়ান্ত পর্ব, সেই চূড়ান্ত পর্বের কী নিয়ে শুরু হয়েছিল আপনার মনে থাকবার কথা? এটা হচ্ছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা। এই সরকারের যোগ্যতা অযোগ্যতার সম্পর্কে এইটাই সবচেয়ে বড় প্রমাণ। তারপরে কোটা ব্যবস্থার আন্দোলনটাকে কে কীভাবে দেখেছে সেটা আরেক আলোচনা। যেমন এখন এই সংগ্রামের যারা পিতৃত্ব মাতৃত্ব দাবি করে, তাদের অনেকে এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখেছে। কেউ এটা বলেছে যে এটা সেক্টারিয়ান মুভমেন্ট, এটা দিয়ে কিছু হবে না। কেউ বলেছে এটা ষড়যন্ত্র, সে কথা আমি বাদ দিলাম। তারা এটা তখনই বুঝতে পারে নাই যে সরকারি চাকুরির কোটার জন্যে যখন তরুণ তরুণীরা মাঠে নামে রক্ত দিতে, এর অর্থ হচ্ছে এটা আসলে একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক সংগ্রাম। অর্থনৈতিক সংগ্রাম মর্মের দিক থেকে, কেন? কর্মসংস্থান নাই, ফলে ওইখানে যাবার জন্যে, সরকারি চাকরি পাবার জন্যে তাকে লড়াই করতে হয়। এটা হলো অর্থনৈতিক দিক। রাজনৈতিক দিক কোথায়? যেহেতু তাদের মনে হয়েছে যে কোটা সিস্টেমটা অন্যায্য, যেইটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত প্রসূত, ফলে অন্যায্য ব্যবস্থার রাজনীতিটা যদি বদলানো যায়, তাহলে তার অর্থনৈতিক ভবিষ্যৎ পরিষ্কার হয়। তাহলে মর্মের দিক থেকে ওই কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা সংগ্রাম। এরপরে নানান ঘটনা পরিক্রমায় এই সব ব্যবস্থাটা বাতিল হয়ে যায়। আপনার মনে থাকবার কথা, শেখ হাসিনার সরকার এইটা করে দিয়েছিলেন। এরপর যে ১ বছর গেল, আচ্ছা, এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত কি আপনি লক্ষ্য করুন। এই মর্মের দিক যে আন্দোলনটাকে দিয়ে এই এত বড় গণঅভ্যুত্থানে পরিণতি লাভ করলো, সেই বিষয়ে ১১ মাসে সরকারের কোনো সিদ্ধান্ত নাই। এর অর্থ দুটো। এক, এখন যারা ক্ষমতা আছেন তারা ওই আন্দোলনটাকে একটা অজুহাত হিসেবে দেখেন মাত্র, অর্থাৎ ওই আন্দোলনের মধ্য দিয়ে তারা ক্ষমতাসীন হয়েছেন। এই অজুহাত হিসেবে দেখলে সেটাকে অ্যাড্রেস করবার দরকার পড়ে না। অথবা এই সরকার প্রায়োরিটি বোঝে না, কত নীতিগত প্রায়োরিটি থাকে। এটা তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্যাবিনেট মিটিংয়ে এর সিদ্ধান্ত হয়ে যাওয়া উচিত ছিল, ন্যাশনালাইজেশন অফ দ্য কোটা। সেটা তো এখনও হয় নাই। এই সংস্কারটা করবার জন্য, এবং এই সংস্কারটা কিন্তু ঐকমত্য কমিশনের এজেন্ডার মধ্যেও নাই, কারণ তারা কনস্টিটিউশনাল এবং লিগাল যে সমস্ত বা রাজনৈতিক সংস্কার যেগুলি করতে হবে তো সেগুলি করছেন। এই প্রশাসনিক সংস্কার, এই সিদ্ধান্তটা যেই সরকার নিতে পারে না, সেই সরকারকে অনির্দিষ্টকালের জন্যে ক্ষমতায় রাখা যে কোনো গণতন্ত্র পরায়ণ
কিংবা গণতন্ত্র আকাঙ্ক্ষী সমাজের জন্য বিপজ্জনক। কেন আপনি কোথাও কি অনির্দিষ্টকালের জন্য এই সরকারকে রাখার বা থাকার কোনো লক্ষণ দেখেন? এখনো পর্যন্ত অনির্দিষ্ট। কেন বলছি, যেমন আমি এই প্রশ্নটা আমার দিক থেকে অন্তত উত্থাপন করা উচিত ছিল 1 বছর আগে, কিন্তু সম্ভবত ইতিহাসের ওই পরিবর্তনের ইফোরিয়ায় এই প্রশ্নটা আমার মাথায় আসে নাই। এটার জন্য আমি নিজেই খুব অনুতাপ বোধ করি। পৃথিবীতে যে কোনো সরকার যত জনপ্রিয় হোক না কেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে একটা তার সময়সীমা নির্ধারণ করে দেওয়া দরকার পড়ে। এই কেসে সেই দিন কিন্তু 8ই আগস্ট যখন সরকার গঠিত হয়, যেহেতু মানুষের মধ্যে একটা আনন্দ ছিল, গণতান্ত্রিক সংগ্রামের বিজয়ের উল্লাস ছিল এবং অধ্যাপক ইউনূসের প্রতি এই পক্ষের ভীষণ ধরনের এক ধরনের আস্থা ছিল, এইটা তারা কেউ কোনো পক্ষই এটা একটা যে সুনির্দিষ্ট একটা সময় দিয়ে দেওয়ার ব্যাপারটা কারোর মাথায় অন্তত প্রকাশিত হয়েছে এমন কোনো তথ্য নাই। বাট সেটা সেদিন করে দেওয়া উচিত ছিল, দেওয়া হয় নাই বলেই আজকে কবে নির্বাচন, ফেব্রুয়ারিতে না ডিসেম্বরে না এপ্রিলে নাকি নির্বাচন হবে না, এই যে রাজনৈতিক অনিশ্চয়তাগুলো তৈরি হয়েছে, যদি একটা ডেডলাইন থাকতো ওই দিনই তার টার্মস অফ রেফারেন্স ঠিক করে দেওয়া, একটা কমিটি হলে একটা টার্মস অফ রেফারেন্স থাকেন, আপনি কী কী করবেন, কতদিনের মধ্যে করবেন। সরকার, পৃথিবীর যে কোনো সরকারের একটা টার্মস অফ রেফারেন্স লাগে, ওই একটা কমিটির মতোই। এই কমিটি কতদিন কী পরিমাণ সময়ের মধ্যে কী কী ধরনের কাজ করবেন, এগুলো ডিফাইন করা হয়েছিল না। কতগুলো আপনার হিতাকাঙ্ক্ষার উপর ভরসা করে, গুড ফেইথের উপর ভরসা করে তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়, মানুষ এটা অনুমোদন করে। সে কারণেই আজকে এটা ঠিক করে না দেওয়ার কারণে আপনার এই ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। তখন দেখাই যাচ্ছে তাদের অনেকের কোনো যোগ্যতাই নাই, অ্যাজ এ হোল যেমন নাই, আর কিছু কিছু মন্ত্রণালয়ের তো কোনো কাজই হয় নাই। তো এগুলো যে বদলানো দরকার বা সময়সীমা থাকা দরকার ছিল। সেই কারণে আমি মনে করি আন্দোলনের এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার কাছ থেকে যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা ন্যায্যভাবে গড়ে উঠেছে, সেই ন্যায্যতা প্রডিউস করবার ক্ষমতা এই সরকারের মধ্যে দেখছি না। সেইটাই অনির্দিষ্ট, বাট এখনো পর্যন্ত অনির্দিষ্ট। আমার ধারণা তারা যদি এখন মুখে যেটা বলছেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এর মধ্যে কোনো কারণে যদি এই সরকার ফেল করে ইলেকশন কোনো অজুহাতে, আপনি দেখবেন এরপরের প্রথম আন্দোলন হবে সরকারের মেয়াদ ঠিক করার।